তারা হলেন মাননীয় ডক্টর প্রণব সরকার, রংকাবু নন্দী, ডক্টর সূর্যপ্রসাদ ব্যানার্জি, চিরঞ্জীব মুখার্জি এবং ডক্টর প্রীতম রায়। এছাড়া আমাদের মধ্যে এখনো এসে হয়তো হাজির হননি ম্যাকাউটের উপাচার্য ডক্টর সৈকত মৈত্র, তিনি পরে হয়তো আসবেন। আমরা বিভিন্ন বিদ্যালয়ের অনেক শিক্ষক শিক্ষিকা এখানে আছেন, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আছেন, আমাদের সহযোগী কিছু সংস্থা, তারাও বিভিন্ন ধরনের বিজ্ঞান প্রসারে কাজ করেন। এই সংস্থা যারা অন্যান্য পরিমাণ থেকে অনেকটা আলাদা, আমরা শুনবো। সারা পৃথিবী এখন একটা বিরাট সংকটের নিচে অনেকটা আমরা সবাইকে অসহায় বোধ করি। তার কারণ হচ্ছে কি, বিকাশ কবে আসবে তার কোনো ঠিক নেই, সেটা অনেকটাই অধরা। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট দুটো টিকার কথা ঘোষণা করেছেন, তার মেয়েকে একটা টিকা দিয়েও দিয়েছেন, কিন্তু সেই টিকার উপযোগিতা বা আমরা কবে পাবো সেগুলো তো জানি না আমরা। সেই জন্যে সারা পৃথিবীর মানুষকে অনেকটা অসহায়তার মধ্যে রয়েছে। এবং কবে যে পৃথিবীর প্রায় 800 কোটি মানুষ এই সব চিকিৎসা এবং বিশেষ করে টিকার সুবিধা পাবে অজ্ঞাত। একদিকে রয়েছে টিকা ও চিকিৎসার বিষয়, আরেকদিকে রয়েছে যে এই রোগের প্রতিরোধ বা প্রিভেনশন, সংক্রমণ রোধের যে পদ্ধতি বা যেভাবে করলে সংক্রমণ রোধ করা যায়, কমানো যায়, সেটা বলবেন বিশেষজ্ঞরা। তবে অনেক রকমের মিস ইনফরমেশন সেটাও ঘুরে বেড়ায়, এটা একটা বড় বিষয় এখন। সাম্প্রতিক আমি একটা সায়েন্টিফিক আমেরিকান কয়েকদিন আগে একটা সংখ্যায় করছিলাম, সেখানে একটা ইন্টারেস্টিং কথা ওরা বলেছেন, যিনি লেখক তিনি বলছেন there is a tsunami of misinformation. আরো বলছেন it is a confluence of misinformation and disease. সচেতনতা এখন এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধি খুবই জরুরি দরকার, যাতে মিস ইনফরমেশন না ছড়ায় এবং সত্যিকারের সংবাদ যারা সবাই আমরা পাই। এবং তার মধ্যে দুটো তো প্রধান চ্যানেল, একটা হচ্ছে সরকারি তরফ থেকে ইনফরমেশন দেওয়া সবাইকে, এবং সোশ্যাল মিডিয়া তরফ থেকে যে ইনফরমেশন আমরা পাই সেটা আর সোশ্যাল মিডিয়া দিয়ে যেসব ইনফরমেশন প্রচার হয় সেটা কিন্তু বোধ হয়ে, অর্থাৎ আমরা রেসপন্ড করতে পারি এবং সেই জন্য সেটা অনেকটা ফলপ্রসূ বেশি হয় অনেক সময়। এবং আমরাও আমাদের যে আজকের প্রোগ্রাম সেটা আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে আমরা আপলোড করব, এবং আশা করি তার থেকে অনেকে আমাদের বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী যারা আছেন তারা যা বলবেন সবাই শুনতে পাবেন। এছাড়া আরেকটা জিনিস আমি দেখেছি, আমি অল্প স্বল্প এইসব নিয়ে যখন হয়তো একটু পড়ি পত্র পত্রিকা, যে কোভিড নিয়ে যে বিভিন্ন বিজ্ঞানী মহলে যত বিতর্ক হয়েছে, বোধহয় অন্য কোনো অতিমারি বা মহামারী নিয়ে এত বিতর্ক বোধহয় হয়নি। এই কদিন আগে হার্ড ইমিউনিটি বা গুচ্ছ, আমি জানি না এটা সঠিক বাংলা কি হোক, তবে আমার মনে হলো যে গুচ্ছ সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা, এটা হয়তো হার্ড ইমিউনিটির একটা বাংলা হতে পারে। এটা নিয়ে 3 জন প্রথিতযশা বিজ্ঞানী তারা একটা প্রস্তাব নিয়ে এসছেন। তার মধ্যে 2 জন দেখলাম বঙ্গ সন্তান আছেন, তারা বিশিষ্ট চিকিৎসক এবং বিজ্ঞানী। তারা নিয়ে এসছেন একটা প্রস্তাব যেটাকে বলছেন দ্য গ্রেট ব্যারিংটন ডিক্লারেশন, কয়েকদিন আগে। সেখানে তারা বলছেন যে যারা বেশি ভালনারেবল, সাসেপ্টেবল, বেশি বয়সের, যাদের অন্যান্য রোগ আছে, তারা গৃহবন্দী থাকুন। আর যারা অল্প বয়সের, যারা এটা প্রতিরোধ ক্ষমতা আছে বা স্বাস্থ্য ভালো, তারা স্বাভাবিক কাজকর্ম করুন, যাতে কিনা হার্ড ইমিউনিটি গ্রো করে। তো এটা তারা বললেন। সঙ্গে সঙ্গে আরেক দল বিজ্ঞানী, যাদের প্রথমেই রয়েছেন বিশ্ববিখ্যাত এপিডেমিওলজিস্ট জন স্নো, 80 জন বিজ্ঞানী, তারা ল্যান্ডস্কেপ পত্রিকায় দেখলাম, আমি নিজেও দেখছিলাম ওই রিপোর্টটা, তারা একটা পত্র প্রকাশ করলেন, যেখানে বললেন যে হার্ড ইমিউনিটি হচ্ছে একটা ডেঞ্জারাস ফ্যালাসি। তো একদল বলছেন যে হার্ড ইমিউনিটি এইভাবে গ্রো করবে, আরেকদল বিজ্ঞানী, সবাইকেও প্রথিতযশা, নিজের ক্ষেত্রে ভীষণ নাম করা, কিন্তু তারা পুরো উল্টো কথা বলছে। তা এইসব ব্যাপারে আমরা একটু আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে জানবো। তো তবে মতভেদ বা বিতর্ক যা, সেটা অনেক সময় স্বাস্থ্যের লক্ষণ হয়। তো আজকে আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে এসব ব্যাপারে শুনবো। তবে ভারত আমাদের দেশে আমরা কিছুটা বেটার অবস্থায় বোধহয় আছি, আমাদের যা জনসংখ্যা এবং আমাদের যা পরিস্থিতি দেশের, সেই হিসেবে আমরা বোধহয় একটু বেটার অবস্থায় আছি। ম্যাপ দেখলেই বোঝা যায় যে আমাদের দেশে এর প্রভাবটা অনেকটা হালকা করে দেখানো হয়।
পৃথিবীর মানচিত্রে। তবুও এই সচেতনতার উপর আমাদের অনেক বেশি জোর দেওয়া উচিত, এবং আজকে সভা থেকে আমরা সেই দিকটাতেই জোর পড়বে। আর একটা বিষয় হচ্ছে যে এদিকে আমাদের যেমন সংক্রমণের চিন্তা, আর একটা দিকে গোদের ওপর বিষ করার মতন শীতের সময় যে বায়ু দূষণ এবং পার্টিকুলেট ইত্যাদি, এগুলো অনেকে বলছেন যে এই ব্যাপারটা এটাকে অ্যাগ্রাভেট করতে পারে। সেটাও আরেকটা বিষয়, গোদের উপর বিষ করার মতন এই বায়ু দূষণ হয়তো করোনার প্রভাবকে বা তার যে অ্যাটাক সেটাকে জানি না, সেটা হয়তো আরো প্রভাব ফেলতে পারে তার উপর। যাই হোক, এসব জিনিসকে আমরা সব শুনবো আমাদের প্রকৃত যেসব চিকিৎসা বিজ্ঞানী আমাদের সঙ্গে আছেন, আর আমাদের এই ছোট্ট প্রয়াসের আর কিছু বিষয় নিয়ে ডক্টর জোয়ারদার পরে বলবেন। তো আমাদের সঙ্গে যারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাদের মধ্যে অনেক বিদ্যালয়ের ছাত্রছাত্রী আছেন, এবং আমরা একটা স্লোগান কম্পিটিশনও একটা আয়োজন করেছি করোনা প্রতিরোধের বা সচেতনতা সৃষ্টির জন্য। স্কুলের ছেলে মেয়েরা তারা অনেকগুলো স্লোগান আমরা পেয়েছি, সেগুলো সম্পর্কেও আপনারা শেষ করুন। ধন্যবাদ বিনয়দা। আমরা আমাদের আলোচনা চক্র শুরু করতে চলেছি। করোনার প্রকোপ এখনো অটুট, কিন্তু উৎসব মৌসুম এসে গেছে। আমি ডক্টর কুণাল সরকারকে বলবো, তিনি যদি একটু আমাদের বলেন যে এইরকম একটা ডুয়াল প্রবলেম, মানে যেখানে শাঁখের করাত, সেইখানে আমরা কিভাবে উৎসবটাকে সাবধানতার সঙ্গে পালন করতে পারি, যাতে কিনা আমরা করোনার হাত থেকেও বাঁচতে পারি কিন্তু একেবারে নিরানন্দ হয়ে না থাকি। ডক্টর সরকার। দীপঙ্কর, শুভ সন্ধ্যা, ধন্যবাদ। তো প্রথমে একটা দুটো জিনিসের উপস্থাপনা করি, যেটা আমরা শুনছিলাম যে ইন দ্য ইন্ট্রোডাকশন টু দ্য প্রোগ্রাম কতগুলো ইম্পর্টেন্ট কথা আমরা শুনলাম। তো তার মধ্যে একটু ক্ল্যারিফাই করা দরকার যে করোনার চাইতেও কিন্তু আরো তীব্র কন্ট্রোভার্সি in the virological world হয়েছিল at the onset of the AIDS pandemic. AIDS pandemic যখন 1980-র দশকে এসেছিল, সেটা অনেক দীর্ঘ গল্প, সে বলতে গেলে অনেক সময় চলে যাবে। তো ইট ইজ আ বাইপোলার ওয়ার্ল্ড। আমরা যেমন শুধু দেখি যে, আমরা যদি মনে করি যে সমস্ত ঝগড়াঝাটি কংগ্রেস বিজেপি কি তৃণমূল বিজেপির মধ্যে হয়, তা নয়। মানে অনেক সময় দেখা যায় যে বৈজ্ঞানিক বা সাইন্টিফিক কমিউনিটিও একটা বাইপোলারিটির মধ্যে তারা ভোগে, এবং এই বাইপোলারিটিটা এইডস এর মধ্যে দেখা গেছিল যখন নিউ ইয়র্ক একটা লবি ছিল, আমেরিকার একটা লবি ছিল, যার হেডে ছিলেন আমাদের ডক্টর গ্যালো। ডক্টর গ্যালো এখনো মাঝে মধ্যে উনি বক্তব্য রাখছেন করোনা প্যান্ডেমিক নিয়ে। আরেকজন ছিলেন লুক মন্টেনিয়ার ফ্রম দ্য প্যারিস ইনস্টিটিউট অফ ভাইরোলজি, এবং সেই প্রায় একই কথাবার্তা তখন উঠেছিল যে ওয়াজ দ্য এইডস ভাইরাস অ্যান আর্টিফিশিয়াল ভাইরাস এটসেট্রা। সুতরাং কন্ট্রোভার্সি আগেও হয়েছে। সেকেন্ড কথাটা হচ্ছে যে ব্যারিংটন ডিক্লারেশনের কথাটা আমরা শুনলাম, ইজ ভেরি ইন্টারেস্টিং, যে তার মধ্যে আমাদের জয় ভট্টাচার্য, সুনেত্রা গুপ্ত আর দ্য টু লিডিং এপিডেমিওলজিস্ট। এখন দুঃখের কথা হলো কি, যে এখন সারা পৃথিবীতে যদি 20 জন লিডিং এপিডেমিওলজিস্টের নাম লেখা হয়, তার মধ্যে হয়তো 12 জন ভারতীয় হবেন, কিন্তু ভারতবর্ষ এখনো কিন্তু গলা ছেড়ে বলেনি যে ভারতবর্ষের এপিডেমিওলজিস্ট কে। আমরা অ্যান্টনি ফচির নাম জানি, আমরা নীল ফার্গাসনের নাম জানি, আমরা স্টিভেন সোয়েডলারের নাম জানি সুইডেনে, কিন্তু ভারতীয় এপিডেমিওলজিস্টরা এখন হয়ে গেছেন সেই অরণ্যদেব কমিক্সের মতো। তারা এখনো চলমান অশরীরের। আজকে যে আমরা মনে করছি যে এমন একটা পরিস্থিতি যেখানে এই লক্ষ লক্ষ কেস হবে, 1 লক্ষ লোক মারা যাবে, এটা অবশ্যম্ভাবী, গরিব দেশে এইরকম হয়েই থাকে। We have to destroy that myth. এই পরিস্থিতি ভিয়েতনামে হয়নি, থাইল্যান্ডে হয়নি, কারণ সাউথ ইস্ট এশিয়া এই হেজিটেশনে না ভুগে তারা আর্লি জানুয়ারিতে তারা চায়নার সঙ্গে সমস্ত কানেকশন, ইন্টারন্যাশনাল ট্রাভেল একেবারে চেপে দিয়েছিল, যাতে ইনফেকশনটা না ঢোকে। So we have to understand mortality is less than 50.
সুতরাং আমরা যদি আজকে ভাবতে বসি যে এই যে আমাদের কতগুলো স্লোগানিয়ারিং আছে না, গরিব দেশ, ডেভেলপিং ইনফ্রাস্ট্রাকচার। আরে ভাই, আমি আপনি থাইল্যান্ডে বেড়াতে চাই সস্তায় ছুটি কাটাতে যাব বলে, সস্তায় গেঞ্জি আর জিন্স কিনবো বলে, সেই দেশটা একটা 300 ভাট প্রাইমারি হেলথ কেয়ার প্রোগ্রাম করে সারা পৃথিবীকে শিরদাঁড়া তুলে দেখিয়ে দিল যে কিভাবে একটা প্যান্ডেমিক রেজিস্ট করতে হয়। সুতরাং বলতে খারাপ লাগবে, আমাদের ন্যাশনালিস্টিক এবং সায়েন্টিফিক ফার্ভারের একেবারে সেন্টারে পদাঘাত করা হবে। বাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড that we have been we are an administrative, political and scientific failure as far as the strategy of pandemic control is concerned. এখন অব্দি 6 মাসের ওপর হয়ে গেছে, স্টেট 35টা রকম ভাবে এটাকে কন্ট্রোল করতে শুরু করলো। সো দিস ইজ আ সেন্ট্রাল প্রবলেম। আমরা যে 1 লক্ষ মোর্টালিটি দেখছি, এটা ইনএভিটেবল নয়। লাস্ট একটা কথা বলি যে একটা কতগুলো বিভ্রান্তির, এই যে মিসইনফরমেশন বললেন না, একটা বিরাট মিসইনফরমেশন হচ্ছে যে ইন্ডিয়াতে জিনিসটার প্রকোপ কম হবে because India is a young population. Now please realize that why is India a young population? Because India has a third-class healthcare system. একটা 73 বছর বয়সী দেশে স্বাস্থ্য ব্যবস্থা এত খারাপ যে সে 60 বছরের উপরে মানুষকে বাঁচিয়ে রাখতে জানে না, যাদের মধ্যে ডিজিজ বার্ডেন বেশি হবে। সুতরাং করোনা হোক কি পেট খারাপ হোক কি খিচুনি হোক, যাই হোক, কোন রকম অসুখ বিসুখে আমাদের এলডারলি পপুলেশন ন্যাচারালি এলিমিনেটেড। কারা বেঁচে থাকে যারা রিলেটিভলি হেলথি। আউট অফ দ্য 1 লাখ পিপল যাদের আমরা হারিয়েছি, মনে রাখবেন 50 years away, depending upon the seriousness of your healthcare input, the results and outcome of pandemic control কতটা ভেরি করে। আর এই যে উৎসবটাকে কেন্দ্র করে আমরা আজকে আলোচনা করছি, হ্যাঁ, হাত জোর করে বলতে হয় যে আজকে যেখানে একটা দেশে 4 মাসের মধ্যে 1 লক্ষ লোক আমরা হারিয়েছি, 3 মাস লকডাউন করে অর্থনীতির হাঁটু ভেঙে দিয়েছি, সেখানে উৎসব করাটা একটা অর্বাচীনতা। ভগবান আমাদের লোমকূপে প্রবেশ করে গেছেন, খুব ভালো কথা। My religion could have been my individual belief. এর মধ্যে আমরা উৎসবের ভূমিকা করে endangered 1000 more lives by doing so. এবং উৎসবের সঙ্গে করোনার সম্পর্কটা কিছু নতুন নয়, কারণ মিডল ডিসেম্বরে উহান এক্স্যাক্টলি এই কথাটা ভেবেছিল। যখন উহানে প্রথম 40টা কেস হয়, তখন উহান প্রভিন্সের সেন্ট্রাল ওদের হেলথ ডিপার্টমেন্ট, কমিউনিস্ট পার্টি অফ চায়না ভেবেছিল যে এটা লোকালি একটা উদ্ভট নিউমোনিয়া এসছে, এটা আমরা আমাদের শহরে রাজ্যে চেপে দেবো। পারেনি কেন? বিকজ ফ্রম মিডল অফ ডিসেম্বর টিল মিডল অফ জানুয়ারি 1 মাস ধরে বাস চাইনিজ লুনার নিউ ইয়ার সেলিব্রেশন হয়। প্যান্ডেল নেই, পুজো নেই, গণপতি নয়, দুর্গা পুজো নয়, কি হয়? বহু লোক আত্মীয় স্বজন এক বাড়ি থেকে আরেক বাড়ি যায়, সোশ্যাল ইন্টারমিংলিং হয়, কমিউনিটি ডিনার্স হয়। ওই এক চাইনিজ লুনার নিউ ইয়ারের ধাক্কায় চাইনিজ গভর্নমেন্ট এবং হুয়ের সঙ্গে ফন্দি ফিকির করে তারা ঠিক করেছিলেন যে আমরা জানুয়ারির মধ্যে খবরটা চেপে দেবো, সহজ বাংলা ভাষায়। ওই এক চাইনিজ লুনার নিউ ইয়ারের ধাক্কায় খবরটা আমাদের the lid came off the secrecy and this was exposed to the world. অনেকবার ঘটেছে এটা। ইংল্যান্ডে চেলটেনহাম রেসেসে ঘটেছে, মিডল অফ অগস্টে নর্থ ডেকোটাতে একটা কার র্যালিতে হয়েছে, আমাদের গণপতিতে হয়েছে, ওনামে হয়েছে। এত সব দেখার পরেও আমরা আজকে একটা 1.5 কোটি 2 কোটি লোকের শহরকে আমরা এইভাবে একটা মাস সুপার স্প্রেডিং এনভায়রনমেন্টে এক্সপোজ করছি। এটা একদিক দিয়ে দুঃসাহসিকতা, আরেক দিয়ে ইট ইজ অ্যাবজেক্ট সায়েন্টিফিক ইগনোরেন্স, যে যারা সোশ্যালি ইনডিফারেন্ট or they could not care less.
এটাকে একটা সায়েন্টিফিক কমিউনিটি মেনে নেওয়াটা সত্যিকারের বিষয়কর। আর লাস্ট পয়েন্ট যেটা আমরা বলেছি, যে রকম চেইন অ্যান্ড সাইকেল অফ কনফিউশন দিয়ে মধ্যে আমরা এসেছি, তার মধ্যে হাউ আর উই গোয়িং টু হ্যান্ডেল ভ্যাকসিনেশন, এটা একটা মৌলিক প্রশ্ন। এতদিন ধরে আমরা যাদের ভ্যাকসিনেট করতাম দে ওয়ার চিলড্রেন। এখন যে ভ্যাকসিনেশনটা প্রোগ্রাম হবে, দ্যাট ইজ অ্যান অ্যাডাল্ট পপুলেশন ভ্যাকসিনেশন প্রোগ্রাম। অর্থাৎ আমাদের যে তথাকথিত প্রাইমারি হেলথ মেকানিজমস আছে তাদের ক্যাপাসিটিকে বহুগুণ বাড়াতে হবে। যেরকম মাথা ধরা সারাতে 5 রকমের ট্যাবলেট পাওয়া যায়, সেরকম খুব সম্ভব হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ 5টা ডিফারেন্ট সায়েন্টিফিক টাইপ অফ ভ্যাকসিনস আমাদের সামনে হয়তো আসবে। So somebody has to select, somebody has to guide the country যে আমাদের পপুলেশন, আমাদের ভাইরাস ক্লেড, আমাদের ভাইরাস সাব স্পিসিস অনুযায়ী আমাদের কোন ভ্যাকসিনটা আমরা মনে করছি আমাদের পক্ষে সুটেবল। সেকেন্ড, আমাদের একটা মাস ডিস্ট্রিবিউশন তৈরি করতে হবে। আমরা লকডাউন এবং পরবর্তী পর্যায়ে আমাদের যে বেসিক চাইল্ড ইমিউনাইজেশন টার্গেট, সেটা নাকি অলরেডি 50% নট অ্যাকমপ্লিশড। আমরা কোনো পোলিও খাইয়ে উঠতে পারছি না, বিসিজি ভ্যাকসিনেশন দিয়ে উঠতে পারিনি এই বিষয়ে। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। তারপর জিনিসটা এক একটা জায়গায় রাখা, সেটাকে ডিস্ট্রিবিউট করা, তার কালোবাজারি বন্ধ করা। কালোবাজারি হওয়াটা প্রায় অবধারিত। অলরেডি লোকেরা দুবাইতে নাকি যাচ্ছে, দুবাইতে গিয়ে নাকি রাশিয়ান ভ্যাকসিনের ডোজ নিয়ে আসছে। এইসব যাই হোক, সেটা মানুষ তার বিকৃত মানসিকতা হলে সে সেটা করতেই পারে। So first of all, let us not be under any illusion যে এই প্যান্ডেমিক বন্ধ করা যেত না। সাউথ ইস্ট এশিয়াতে এই প্যান্ডেমিক রেজিস্ট করার যে ন্যাশনাল ক্যারেক্টার, সেটা বার্মা বর্ডারের পরে বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ মায়ানমার বর্ডারে এসে দ্য সাকসেস স্টোরি অফ সাউথ ইস্ট এশিয়া স্টপস। তারপরে আমরা বাকি এই ভাত খেগো সাউথ ইস্ট এশিয়ার মধ্যে একটা হজবরল করে যথেষ্ট মানুষকে ভোগান্তি করিয়েছি। এখন when we are at allegedly প্রথম 3 সপ্তাহ দেখা যাচ্ছে a kind of decreasing phase of infection, তার মধ্যে আবার এই উৎসবের কতগুলো মিছিল আমাদের এখন পিছু ধাওয়া করবে। আর যেভাবে আমরা এটাতে রেসপন্ড করছি, I am not entirely sure যে আমাদের যে জাতীয় বিবেক, আমাদের যে সায়েন্টিফিক কনসিয়াসনেস, সেই সায়েন্টিফিক কনসিয়াসনেসের মধ্যে আমরা কি মানুষকে প্রায়োরিটি দিচ্ছি, আমরা কি মানুষের জীবনকে প্রায়োরিটি দিচ্ছি? I have my serious doubts. Thank you.